এই তুই আমার চিনোস, বাট আমি কে বেটা কে? তো চিনোস তুই? হ্যাঁ, চশমা সময় ঠাস করে একটা সিগারেট ধরায় একটা ফু মারে। তো নগদে টাকাটি ফেলো যদি জিন্দা থাকতে চাও। ভাবি এই খবর হই না, আমি যাই আসতে কইরা লগের ঘরে ভিডিও কইছি, একটা মোবাইল লাগা কখনো মসজিদ হুজুর একটা ফোন দাও দিয়া খবর একটা মাইকিং দিতে লাগা, তার কিন্তু আজকে সুইরা লাউন লাগবে। সামটা দাবি করতে আইছে, সাহস কত? যেখানে তারেক রহমান বলছে 31 দফা নিয়ে ঘরে যাও, মানুষের অন্তর জয় করো, আর সে তার পকেট করতে চাইছে। এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে চেয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। নির্বাচনের আগেই প্রফেসর ইউনূস সরকার এত বড় ঘটনা ঘটিয়ে দিবেন কেউ কল্পনা করেনি। আমরা একটা শর্ত দিয়েছিলাম, নির্বাচনের সংস্কার ও বিচার ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না। কারণ বিচার মানে কতটুকু বিচার, এটা নিয়ে নানান প্রশ্ন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার চলছে, বিচার শুরু হয়ে গেছে, বিচার ইজ গোয়িং অন। কিন্তু বিচারের মাত্রাটা কি দেখেন? আমরা ভেবেছিলাম হয়তো ওই হাসিনার ফাঁসির রায় বা ওই পর্যন্ত দুই একটা রায়, কিন্তু না, নির্বাচনের আগে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা রায়। হাসিনার ফাঁসি, হাসিনার 21 বছর জেল, জয়ের 5 বছর, অমুকের তমুকের, পুতুলের, রেহানার, টিউলিপের, সবাই জন্ম হয়ে যাচ্ছে। ইউনূস কোন জায়গায় খেলাটা খেলছে দেখছেন? পুরো শেখ পরিবার ইউনূসের সাথে লাগতে এসেছিলেন, ইউনূসকে জেল কাটাবেন, ইউনূসকে পদ্মা নদীতে চুবাবেন। এখন দেখেন পুরো শেখ পরিবার 14 গোষ্ঠীকে জয় বাংলা করে দিচ্ছে। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। ঢাকায় বসে ভারতের ব্যবসায়ীদের কাঁদাচ্ছে ডক্টর ইউনূস। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করেছিল সরকার। সেই কমিশন লম্বা সময় পর, প্রায় 11 মাস পর, সেই রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেখানে আওয়ামী লীগ জড়িত, ভারত জড়িত। ভারত চেয়েছিল বাংলাদেশকে শিক্ষা দিতে। এটা মনোযোগ দিয়ে শুনবেন এই বক্তব্যটা আমার। চেষ্টা করেছে প্রথম থেকেই শেখ হাসিনা নাই শিক্ষা দিতে, ভারতকে শিক্ষা দিতে হবে বাংলাদেশকে, বুঝেন আপনি? শিক্ষা দেওয়ার জন্য প্রথমে এক আমাদের ভারতের বন্দর হয়ে, ভারতের মাটি হয়ে আমাদের রপ্তানি বন্ধ করেছে প্রথমেই। মানে গার্মেন্টস পণ্য যেগুলা কমপ্লিটলি ডিপেন্ডেবল আছে বাংলাদেশ এই বিগত 15 বছর, শেখ হাসিনা 15 বছরে ভারত কেন্দ্রিক। এটা এমন ভাবে তৈরি করেছিল, একটা দেশকে শুধু দেয় নাই, মানে অফিসিয়ালি, এর বাহিরে যা যা করা দরকার শেখ হাসিনা সব তারা করেছে। তারেক রহমানকে নিয়ে ইউনূস সরকার এবার সিরিয়াস। তারেক রহমান চূড়ান্তভাবে বেকায়দায় পড়েছেন। তারেক রহমান আসলে সমস্যাটা কোথায়, আমরা সেটা নতুন কিছু তথ্য দিব এই আলোচনায়। দর্শক, সরকারের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারেক রহমান বলছেন যে আমি আসতে চাই কিন্তু আসতে পারি না, আমার একক সিদ্ধান্ত না। এবং বিএনপি প্রচার করছে যে ব্যারিকেড আছে, সরাসরি ব্যারিকেড শব্দটা নীলুফার চৌধুরী মনি ব্যবহার করেছে। যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না, তুমি আমার শেষ জীবিত সন্তান, আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও। সারা বাংলাদেশে আওয়ামী লীগ কতটা শক্তিশালী কতটা দুর্বল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কি। দর্শক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান অনেকটা খারাপ। এটা হচ্ছে বাস্তবতা, দৃশ্যত, আর তলে তলে সবাই হয়তো তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। তো এর মাঝখানে মজার ঘটনা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেই ছাত্র দলের এক নেতা, যার নাম হচ্ছে মোরসালিন শেখ, নতুন নতুন ক্ষমতায় তো আসে নাই, আসবে, পাবে। তো বাংলাদেশের অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে। তো মোরসালিন শেখ সারা বাংলাদেশের পরিস্থিতি দেখে চিন্তা করছে যে প্রত্যেকের মতন কামাচ্ছে, আমি আর খালি থেকে লাভ কি। তো সে করছে কি, এক জায়গায় গিয়া চাঁদা দাবি করছে। এলাকাবাসী মাইকিং কইরা, মানুষ জমাইয়া, মানুষ জড়ো কইরা তাকে দিছে সেই লেভেলের গণধোলাই। 28 নভেম্বর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। মোরসালিন শেখ পাকুরতিয়া গ্রামের সাফায়াত শেখের ছেলে। কারা কারা চিনেন? এলাকার নতুন রত্ন। ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বক্তব্য হচ্ছে প্রায় 15 বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় তিনি ড্রেজার মিস্ত্রি হিসেবে কাজ করেন। প্রায় 5 মাস পর গত বুধবার সিলেট থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন। মানে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন, বাড়িতে বেড়াইতে আসছেন বা সময় কাটাইতে আসছেন। শুক্রবার রাতে মোরসালিন শেখ এই ড্রেজার মিস্ত্রির বাড়ি থেকে নিজেকে ছাত্র দলের নেতা পরিচয় দেয়। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে মোরসালিন বলে সেই মামলা বাণিজ্যের ভয়, এটা কিন্তু অনেক জায়গায় তলে তলে এগুলো করা হচ্ছে, অনেক জায়গায়। তো বলছে কি, যদি টাকা না দেয় তাহলে তার বিরুদ্ধে নাকি ঢাকার কোতোয়ালি থানায় একটা মামলা হবে। থানা থেকে মোরসালিনকে ফোন দিয়েছিল। তাই বিষয়টি মীমাংসা করার জন্য তাকে 50,000 টাকা চাঁদা দিতে হবে অথবা মানি দিতে হবে, কুইক মানি। তো মিস্ত্রির বক্তব্য, ভাই আমি তো কোনো দল করি না, আমার নামে কেন মামলা হবে? উচ্চস্বরে কথাটি বলার পর যখন মোরসালিন বাড়াবাড়ি করে আমার বাড়ির আশেপাশের মানুষ জড়ো হতে থাকে। তখন সবাইকে 50,000 টাকার কথা জানালে বিপদে পড়ে মোরসালিন। এরপরে এলাকার মানুষ বাকিদেরকে জড়ো করে, যে যেভাবে পারে পুরা বাড়ি পাড়ার মানুষ জড়ো হইয়া এই মোরসালিনকে গণধোলাই দেয়, দিয়ে আবার হাত পাও পিসমোরা বান্ধিয়া সেখানে ফালাই রাখে। পরে মোরসালিনের যে বাবা সাফায়াত শেখ, তিনি আবার নিতান্ত ভদ্র মানুষ, থাকে না যে এই মুহূর্তে আসলে হয়েছে কি যে সবাই কামাইতেছে, আমি কি করতেছি, এরকম একটা ফিলিংস অনেকের মধ্যে আছে যে ওরা তো কামাই ফেলতেছে, আমার সাথে ঘুরতো বন্ধুটা এখন কয়েক কোটি টাকার মালিক, দামি হুন্ডা চালাচ্ছে, বাইক চালাচ্ছে, গাড়ি কিনা ফেলছে, বাজারে 2টা দোকান নিয়ে নিছে,
পিছনে 50 জন নেতাকর্মী করতেছে, কেমনে করলো? এই টাকাটা কোথা থেকে? লুটপাট, ধান্দা বাণিজ্য, মানুষের গরিবের টাকা হাতানো, অথবা আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পত্তিকে পাহারা দেওয়া, অথবা সামহাও জোর জবর করে দখল করা। তার তো কোনো কর্ম নাই, রাতারাতি এই পয়সা কই থেকে আসলো? তার মানে লুটপাটে ব্যস্ত। তো এরকম দেখা মোরসালিনও বিপথগ্রস্ত হয়েছে তার বাবার দাবি। মোরসালিনের বক্তব্য, সেলিম তালুকদারের বাড়ির এক ব্যক্তি আমাকে জানায় সেলিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাই তাকে আমি সতর্ক করতে গিয়েছিলাম, কিন্তু কোনো চাঁদা দাবি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছে। এই সময় ছাত্রদল করেন, কিন্তু তার কোনো পদবি নেই বলে তিনি দাবি করেন। ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বলছেন, মুরসালিন নামের যেই ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে সে ছাত্রদলের সদস্য নয়, আর অতীতে নাকি ছাত্রলীগ করতো, রাজনৈতিক প্রেক্ষাপটে দল বদলেছে। এগুলো হচ্ছে কমন ডায়লগ। আওয়ামী লীগের সময় দেখবেন যখন কোনো ঘটনা ঘটতো তখন বলা হতো যেটা জামাত করতো, অথবা এটা বিএনপির লোক, অথবা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই যে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো একজন মানে কথিত হোক, পদবি হোক, থাকুক না থাকুক, আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগ কোনো কিছুতে কানেক্ট ছিল, মিডিল মেসিং এ গেছে, আর কোন একটা অন্যায় করছে, সেটা কিন্তু ভাইরাল হইতো কেন? যে মুজিবের আদর্শ, মুজিব সেনাদের নমুনা দেখুন। এখন হচ্ছে কি, যাই হবে এটা ছাত্রদল বা বিএনপির উপর দিয়ে যাবে। এটাই কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। তো এগুলো একটু হিসাব নিকাশ করে করতে হবে। সামনে নির্বাচনটা কিন্তু অনেক কঠিন হবে। মানুষের অন্তর জয় করতে হবে ভালোবাসা দিয়া, ভয় দিয়া না। ভয় একসময় রিটার্ন হয় আপনার উপরে, মাথায় রেখেন কিন্তু, কারণ সময় একরকম যায় না। ভালো থাকুন। নির্বাচনের আগেই প্রফেসর ইউনূস সরকার এত বড় ঘটনা ঘটিয়ে দিবেন কেউ কল্পনা করেনি। দর্শক, কি ঘটেছে দেখেন। আমরা একটা শর্ত দিয়েছিলাম নির্বাচনের, সংস্কার ও বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ বিচার মানে কতটুকু বিচার, এটা নিয়ে নানান প্রশ্ন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার চলছে, বিচার শুরু হয়ে গেছে, বিচার ইজ গোয়িং অন। কিন্তু বিচারের মাত্রাটা কি দেখেন। আমরা ভেবেছিলাম হয়তো ওই হাসিনার ফাঁসির রায় বা ওই পর্যন্ত 2-1টা রায়, কিন্তু না, নির্বাচনের আগে প্রত্যেক সপ্তাহে 1-2টা রায়। হাসিনার ফাঁসি, হাসিনার 21 বছর জেল, জয়ের 5 বছর, অমুকের তমুকের, পুতুলের, রেহানার, টিউলিপের, সবাই জয় বাংলা হয়ে যাচ্ছে। তো ইউনূস কোন জায়গায় খেলাটা খেলছেন দেখছেন। পুরো শেখ পরিবার ইউনূসের সাথে লাগতে এসেছিলেন, ইউনূসকে জেল খাটাবেন, ইউনূসকে পদ্মা নদীতে চুবাবেন। এখন দেখেন পুরো শেখ পরিবারের 14 গোষ্ঠীকে জয় বাংলা করে দিচ্ছে। হ্যাঁ, এটা আদালত করছে, কিন্তু রাষ্ট্রপক্ষের সরকারের সদিচ্ছা ছিল বলেই, বিচার করার সুযোগ দিয়েছে বলে আদালত স্বাধীনভাবে এই বিচার করতে পেরেছে। ক্রেডিট সরকার আছে, সরকার রায় ঠিক করে দেয়নি, কিন্তু তদন্তে বিচারের কমিটমেন্ট ছিল সরকারের। সরকার না চাইলে এই বিচার এভাবে হতো না। তো দর্শক, হাসিনা, রেহানা ওরা তো আছে, মানে সারা পৃথিবীতে এই শেখ পরিবারকে, সারা পৃথিবী ওদের জন্য একটা জাহান্নাম, একটা জেলখানা হিসেবে বানাচ্ছে। ব্রিটিশ এমপি, এখন তার সেই ব্রিটিশ এমপিগিরি থাকে কিনা সেই চিন্তা তার ঘুমায় না। টিউলিপ সিদ্দিকী সাজা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, এটা নজিরবিহীন। বাংলাদেশে এরকম কোনো নজির নেই যে কোনো ব্রিটিশ এমপির বিরুদ্ধে কারাদণ্ডের রায় হয়েছে বাংলাদেশের আদালতে। এখন ব্রিটেন আইনের শাসনে বিশ্বাস করে, সেই হিসাবে বাংলাদেশের আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্বাস করি এটা প্রসিডিউর অত সোজা না। নির্দিষ্ট প্রসিডিউরের পর টিউলিপ সিদ্দিকীর এমপি পদ বাতিল করবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের আইন অনুযায়ী। অবশ্য তাকে ফিরিয়ে আনা এটা কঠিন। তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন মূলত এই কারণেই যে যাতে ফিরিয়ে এনে হাসিনা তাকে ফাঁসি দিতে না পারে। হাসিনা ওয়াজ ভেরি সিরিয়াস দ্যাট তারেক রহমানকে ফিরিয়ে এনে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসি দিবে। এটা তারেক রহমান টের পেয়ে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, যার ফলে এখন দেশে আসতে পারছে না। দেশে না আসতে পারার পেছনে অনেক কারণ আছে। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেশে আসা আহামরি কঠিন কিছু না। জামাতের বেশ কয়েকজন নেতা ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে এসে নির্বাচনের প্রার্থী, ইটস ভেরি ইজি। কিন্তু ওই যে সেনাবাহিনীর ভয় আছে, যেহেতু বিপ্লবী সেনাবাহিনী পার্ট, আর তারেক রহমান অলরেডি ভারতের ফাঁদে পড়েছেন, তো ভারতপন্থী কোনো নেতাকে দেশপ্রেমিক সেনাবাহিনী মানতে পারবে না, এরকম একটা ভয় তারেক রহমান আছে। আমি বলছি না যে এটাই সত্য, কিন্তু তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন। আবার নির্বাচনে পরাজয়ের ভয় তো আছেই, জামাতের কাছে পরাজয় হবে, ডাকসুর পর ভয় পেয়েছেন। এখন এই নির্বাচনের আগে পুরো শেখ পরিবারের তো কেউ আগে নেই, সবাই সাজাপ্রাপ্ত ফিউজিটিভ, সবার একটা পরিচয় ইউনূস দিয়ে দিয়েছেন ফিউজিটিভ। এমনকি হাসিনাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়, কারণ ইউনূস আরেকটা খেলা খেলে দিয়েছে। দেখেন ইউনূস কি করছেন একের পরে। সেই পিলখানা ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহ, তার রহস্য উদ্ঘাটন করেছেন, যেটা কেউ কল্পনা করেনি যে এটা পারবে। এটা হয়েছে, অনেক রাঘব বোয়াল জড়িত ছিল, ভারত জড়িত ছিল। আবার বিচার বিভাগ একদম পৃথক করা এক্সিকিউটিভ থেকে, এটাও হচ্ছে। আলাদা সেক্রেটারিয়েট গঠনের আদেশ জারি হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে এবং হয়ে যাবে শীঘ্রই। আলাদা সেক্রেটারিয়েট আপনারা দেখতে পাবেন। এই জায়গায় ইউনূস তো তাক লাগিয়ে দিচ্ছেন, পুরো শেখ পরিবারকে জয় বাংলা করে দিচ্ছেন। মজা না? সবাই ফিউজিটিভ, পালাতক। হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি দিলেও অবাক হবে না, কারণ ওই যে বিডিআর বিদ্রোহের যে তদন্ত রিপোর্ট, ওই তদন্ত রিপোর্টে ভারতকে দায়ী করা হয়েছে, ভারত জড়িত। এখন ভারত বাংলাদেশে এরকম একটা মেসাকারে জড়িত, এটা নিয়ে ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে অনেক খেলা খেলতে পারে, ভারতকে বেকায়দায় ফেলতে পারে। দেখেন, ভারত রগ স্টেট বুঝেন, যারা আন্তর্জাতিক নীতি, মানবাধিকার এগুলো কিচ্ছু মানে না, এদেরকে বলে রগ স্টেট। ভারত এখন বাংলাদেশের পার্সপেক্টিভে রগ স্টেট। ইউনূস তো ভারতকে রগ স্টেট হিসেবে
প্রমাণিত করতে পারেন কিভাবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়েছে। এটা ভয়ানক অপরাধ। আবার বাংলাদেশে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারত। এই বিষয়গুলো সামনে এনে ইউনূস যদি রাজনীতি করে তাহলে তাদেরকে 12টা বাজিয়ে দেওয়া যায়। ভারতকে চাপে রেখে ভারতকে বলতে পারে, যেমন সালাউদ্দিন গুম কেস, আন্তরাষ্ট্রীয় গুম কেস যেটা, ওই গুম কেস দিয়েও কিন্তু ভারতকে কঠিন চাপে রাখা যায়। সরাসরি মোদী বা ভারত রাষ্ট্র জড়িত বিডিআর বিদ্রোহে এবং সালাউদ্দিন গুম কেসে, কারণ আন্তরাষ্ট্রীয় গুম এভাবে রাষ্ট্রীয় বাহিনী সহায়তা ছাড়া হতে পারে না। বাংলাদেশ বাহিনী তো অলরেডি ধরা পড়েছে গুমে, আর সেখানে ভারত জড়িত। এই বিষয়গুলো সামনে এনে ভারতকে চাপে রেখে মোদীকে বলতে পারে, মোদী হাসিনাকে ফেরত দাও, নাইলে কিন্তু তোমাকে 3 অভিযোগে নাস্তানুবোধ করবে একদম বিশ্বের সামনে। তো এইভাবে চাপ প্রয়োগ করে হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলানো ইউনূসের পক্ষে সম্ভব নয়, কারণ ইউনূস একের পর এক যা করছেন এটাও করতে পারেন। চমক দেখাচ্ছেন। প্লট দুর্নীতি মামলা, হাসিনার 5 বছর, রেহানার 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। এর আগে তো সজীব ওয়াজেদ জয় এবং পুতুলের তো সাজা হয়েছে, মজা না? বিশাল ঘটনা ঘটছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হয় শেখ হাসিনার 5 বছর, রেহানা 7 বছর ও টিউলিপের 2 বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। মানে ওরা পালাতক থেকে, ওরা যুক্তরাজ্যে থেকেও শান্তিতে নাই। সারা পৃথিবী ওদের জন্য জাহান্নাম বানিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনূস। অসাধারণ। সোমবার 1 ডিসেম্বর বেলা 11টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। এবং মজার বিষয়, অনেক ক্ষেত্রেই তারা আপিল করতে পারবে না, কারণ পালাতক থেকে আপিল করা যায় না, সারেন্ডার করতে হয়। খালেদা জিয়া, তারেক রহমান এদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছিল, কিন্তু আইনি প্রক্রিয়ায় একটা পর্যায়ে তারা বেকসুর খালাস পেয়েছে, কারণ তারা আপিল করেছিল, মামলা চলেছিল, শেষ মুহূর্তে চূড়ান্ত আদালতে এসে খালাস পেয়েছে। কিন্তু হাসিনা বা এই জয় বা টিউলিপ, পুতুল, এরা এমন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে এরা অপরাধী থেকে যাবে, এটা ঘোচাতে পারবে না, কারণ আদালত রায় দিয়েছে, তারা কোনো আপিল করতে পারেনি। এর আগে মামলার সমন্বয়ের দায়িত্বে থাকা দুদকের পাবলিক প্রসিকিউটর মহিউল আলম বলেন, আমরা সব সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। সিদ্ধান্ত আদালতের, আমাদের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তির। যাই হোক দর্শক, এটা রায় ঘোষণাকে কেন্দ্র করেও যথেষ্ট উত্তেজনা ছিল। এখন ধীরে ধীরে এটা নর্মালাইজড হয়ে যাচ্ছে যে হাসিনা কত বছর কারাদণ্ডের রায় নিয়ে মৃত্যুবরণ করে ঠিক নেই। পুরো পরিবার, আন্ডা বাচ্চা যা আছে, কেউ বাঁচতে পারবে না। তাপস বিডিআর হত্যাকাণ্ডে, বিডিআর বিদ্রোহের সাথে জড়িত, কথিত বিডিআর বিদ্রোহ, এটা সেনা হত্যাকাণ্ড। অতএব দর্শক, নির্বাচনের আগে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে নতুন এক্সাম্পল সেট হচ্ছে যে ব্রিটিশ এমপির কারাদণ্ড হয় বাংলাদেশের আদালতে। সন্তান, আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও। আমি বিশ্বাস করি তারেক রহমানের কাছে যত লজিক থাকুক, যে উনি পারিপার্শ্বিকতাকে চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে যাওয়ার জন্য এটা পারফেক্ট টাইম না। তারেক রহমান সাহেব, আপনার কি মনে পড়ে, আপনাকে আমি বলছিলাম আপনি স্পিচ রাইটার পরিবর্তন করেন, আপনি পাগল ছাগলের মতো যেসব কথাবার্তা বলেন, আপনার মনে পড়ে গত 16 বছরে আপনার কমপক্ষে 1000 বার আমি বলেছি তারেক রহমান আপনার স্পিচ রাইটার এবং আপনার সারাউন্ডিং আপনি পরিবর্তন করুন, বলেছি পরিবর্তন করুন, বলেছি আপনি রাজনৈতিক ভাবে সিলেক্ট করেন যারা আপনার চেয়ে যোগ্য, যারা বরেণ্য, পৃথিবীব্যাপী যারা রাজনীতি নিয়ে রিসার্চ করে তাদেরকে আপনি সিলেক্ট করেন। হোক না সে আপনার চেয়ে যোগ্য, হোক সে আপনার চেয়ে দেখতে সুন্দর, হোক সে আপনার চেয়ে বড় লিডার, আপনি তাদেরকে পছন্দ করুন। আপনি তা করেন নাই। আজকে তার খেসার ধরেন আপনাকে ভারত যাওয়ার অনুমতি দেয় না, অথবা আপনি মনে করেন লন্ডনে আপনার পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি যেতে পারছেন না। এই কথাকে আপনি কিভাবে জনগণের সাথে রিপ্রেজেন্ট করবেন? আপনি করতে পারলেন না। রিপ্রেজেন্ট করলেন যে আপনি পুরুষ, হিন্দু না মহিলা, আপনার একটাও প্রমাণ হইল না। আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি একজন নির্ভরযোগ্য নেতা। আপনি করতে পারলেন না আপনি একজন যোগ্য সন্তান। আপনি কথার মাধ্যমে প্রমাণ করতে পারলেন না যে আপনি যখন দেশের মধ্যে থাকেন আপনি ভালো একটা কাজ করতে পারলেন না, একটা কথা বলতে পারলেন না। একটা লিমিটেশন থাকতেই পারে। আপনি লন্ডনে এসে অ্যাসাইলাম করেছেন, সেক্ষেত্রে আপনার অনেক লিগাল লিমিটেশন আছে। একটা সুন্দর ব্যাখ্যা আপনি তৈরি করতে পারতেন, ওই ব্যাখ্যাটা পর্যন্ত আপনি তৈরি করতে পারলেন না। আপনার আশেপাশে কতগুলো গরু আপনাকে তৈরি করলো না। আর একটা কথা, সাবজেক্টটা কি এইটা হইতে পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না, তুমি আমার শেষ জীবিত সন্তান, আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও। আমার মা আমাকে বলছে, আমার মা যখন মারা গেছে বলছে, দেখো আমি এখন মারা যাবো, কিন্তু আমার পাশে তোমার ডেড বডি, সে এই চিন্তা করে আমি মারা যেতে চাই না। কথাটা কি এভাবে আপনি বলতে পারতেন না? অর্থ কি জানেন? আপনার চারপাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা, এরা আপনার বার্ডেন।
তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি, মা যখন একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না রে ভাই। আমি প্রতিদিন স্বপ্ন দেখি আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম। আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি, স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম। আর সেই মা আপনার জীবিত আছে, আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আর একটা কথা, আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না। এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি, আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান। বরকত আব্বাস আপনাকে ইন্টারমিডিয়েট করে এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ডভাবে ভয় পান। আপনি ফালুকেও ভয় পান, মোসাদ্দেক ফালু, এবং ফালুর ভাই নুরুকেও আপনি ভয় পান। আপনি আব্দুল আউয়াল মিন্টুকে ভয় পান, আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান, আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান। কেন ভয় পান জানেন? তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে। আপনি নিজে চিন্তা করেন, আমার মাকে হাজতে ঢুকাইছে, একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি নাই, আমি গেলে আমার তো ঠ্যাং ভেঙে দিবে। আর্মি আমার 5টা ভাইঙ্গা দিছে, আমার শরীরের 10টা হাত ভেঙে দিছে, এবার দেশে গেলে আমার গলা কাটবে। কিন্তু ডক্টর নওশাদের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারিনি। একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে, হার্টস্পের মধ্যে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয়, কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে ওঠেন নাই। আমার কষ্ট লাগে, আপনার মা মারা যাচ্ছে, আপনার মা আমার মা, মা তো মা, আপনার মাকে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে। আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছুর সাক্ষী, আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে, ওনার মনে আছে, ওনার ব্রেইনে আছে, ওনার সফলতা আছে, ওনার ব্যর্থতা আছে, ওনার অদূরদর্শিতা আছে। সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে। ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি। আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন, আপনার বাবার নাম যদি জিয়াউর রহমান না হতো, আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো, আপনাকে নিয়ে কেউ কথা বলতো না। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নওশাদ গোসা করবে, ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে, অ্যাডভোকেট মামুন গোসা করবে, কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু। এই দলটাকে একত্রে রাখার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করতে না চান, তাদের কার্যক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন। সালাউদ্দিনকে ছাড়ান, ও বিএনপি সাওয়াত, ওই দেশের রয় দালাল, হচ্ছে ভারতীয় দালাল, হচ্ছে সাচ্ছাল। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমির চৌধুরী, ওই লোকটা মোসাদ্দেক আব্বাস, ওই লোকটা আব্দুল আউয়াল মিন্টু, ওই লোকটা আমানুল্লাহ আমান, ওই লোকটা খোকা, ওই লোকটা ইসলাম। ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন, বহিষ্কার করুন। আর একটা কাজ করুন, আপনি নিজে আপনার স্পিচ রাইটার পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসারণবাদের যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না, ভারতের পিছনে কোন প্রকার বরদাস্ত বিএনপি করবে না। আপনি যদি একটা 10 মিনিটের ভাষণ দেন, পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি যদি বরকত আব্বাসকে দল থেকে লাথি মেরে বের করে দেন, ও মধ্যেও মেরিকুত্তা হয়ে যাবে। কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে, পরিবহন ব্যবসার থেকে সে লাথি খাবে। যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন, ও কেরানীগঞ্জে মাইল খায়া আন্দোলনের নিচে ঢুকে যাবে। আপনি যদি আব্দুল আউয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার হাতে অনেক ক্ষমতা, আপনি শুধু ডিক্লার করে দেন যে ওরে 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 আপনি বহিষ্কার করলেন। বিড়বিড় করবে আপনার পিছনে। 2, আপনার জন্য আরেকটা সাজেশন, এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না, মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না। আপনার যদি ব্রিটিশ অ্যাসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান, যেহেতু আমি লিগ্যাল প্র্যাকটিসে আছি, আমি জানি আপনার ওখানে কিছু লিগ্যাল ইস্যু আছে, এটা আপনি বলতেই পারেন। কিন্তু একটা কথা, অ্যাগেইন, রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয়।
আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ, দেশের জন্য রিস্ক নিয়েছেন, আপনি ওটা করে দেখেন। এবং আপনার আশেপাশে তল্পি বাহক কুত্তার বাচ্চাগুলো, হুমায়ুন একটা ক্যান্সার, আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার, সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার, আমানুল্লাহ আমান আপনার জন্য ক্যান্সার, আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার, সামা ওবায়েদ আপনার জন্য ক্যান্সার, রুমিন ফারহানা আপনার জন্য ক্যান্সার, আপনার জন্য ক্যান্সার। এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন, মনে করবেন আপনি সুস্থ। আপনি একটা বোকা। আমি গতকালকে বলেছি, হাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না। বিএনপি 2 বারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না। তারেক সাহেব, আপনি এবং আপনার মা ওই লোককে সেনাপ্রধান বানাইছেন যেই লোক আপনার বাপকে খুন করতে চেয়েছে, তার খালেদ মোশাররফ। আমরা তারেক সিদ্দিকীকে গালি দেই না, রেহানার দেবর তারেক সিদ্দিকীকে গালি দেয় আর্মিটা ধ্বংস করছে, আপনার মামা ইস্কান্দার সুয়ারের বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে। গত সপ্তাহে 2 সপ্তাহ আগে দেখছি আপনার মা বসলে কইরা সাইদ ইস্কান্দারের বউরে নিয়ে ক্যান্টনমেন্টে গেছে। মানুষ শিখে, ভুল থেকে মানুষ শিখে, আপনারা শিখেন না। মানুষ ভুল থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না, কিন্তু আপনারা শিখেন না। সাইদ ইস্কান্দারের বউরে দেখলাম ওয়াকারের পাশে দাঁড়ানো, আপনার মুখে নিয়ে দাঁড়ানো, অপু গন্ডা তাহলে দেখলাম কালবেলা সন্তোষ শর্মা, রয়ের সন্তোষ শর্মা তার লগে বগলে নিয়ে আছে। রয়ের লোক মুশফিক ফজল আনসারীরে আপনারা অ্যাম্বাসেডর বানান। রয়ের লোক আপনাদের কাছে জনপ্রিয় হয়, তাহলে বলতে গেলে কি হয়, আমি কনক্লুড এভাবে করি, এভাবে তুলনা করলে আপনাকে তো সবাই হিরো আলম বানায় দিবে। হিরো আলম রিস্ক দিয়া মাইক খাইয়া নেতা হয়েছে, মুসিদের সামনে দাঁড়াইয়া রাষ্ট্রের সামনে নির্বাচন করছে, ওই সাহসটাও আপনার নাই। ইঞ্জিনিয়ার জিয়া একটা কথা বলছে, আপনি মাইক খাইছেন আপনার অপকর্মের জন্য, আপনি তো দেশের জন্য মাইক খান নাই। গতকালকে আপনারা দেখেছেন পেঁয়াজের মানে বাজার, রাইট? আমরা যে কতটা অনেক ক্ষেত্রে ইগনোরেন্ট এবং মূর্খতা আমরা প্রকাশ করে থাকি, বিশেষ করে রাজনৈতিক কারণে, রাজনৈতিক মূর্খতা বাংলাদেশের ভবিষ্যৎকে, ignorance of politicians or political systems, just demolishing all our aspects or perspectives, honestly speaking, ladies and gentlemen, as a nation. Because আপনি দেখেন, মানে ভারত চেয়েছিল বাংলাদেশকে শিক্ষা দিতে। টেক এ লুক এট দ্যাট। এটা মনোযোগ দিয়ে শুনবেন এই বক্তব্যটা আমার। চেষ্টা করেছে প্রথম থেকেই শেখ হাসিনা নাই শিক্ষা দিতে, ভারতকে শিক্ষা দিতে হবে বাংলাদেশকে, বুঝেন আপনি? শিক্ষা দেওয়ার জন্য প্রথমে এক আমাদের ভারতের বন্দর হয়ে, ভারতের মাটি হয়ে আমাদের রপ্তানি বন্ধ করেছে প্রথমেই, মানে গার্মেন্টস পণ্য যেগুলা কমপ্লিটলি ডিপেন্ডেবল আছে বাংলাদেশ এই বিগত 15 বছর, শেখ হাসিনা 15 বছরে ভারত কেন্দ্রিক। এটা এমন ভাবে তৈরি করেছিল, একটা দেশকে শুধু দেয় নাই মানে অফিসিয়ালি, এর বাইরে যা যা করা দরকার শেখ হাসিনা সব তারা করে রেখেছিল। আপনি দেখেন প্রথমেই ক্যান্সেল করলো তারা, কি করলো, বাতিল করলেন তারা যে বাংলাদেশি পণ্য ভারতের মাটি হয়ে বা বন্দর হয়ে যেতে পারবে না, ফেয়ার এনাফ। তারপরে তারা তড়িৎ গতিতে সরকার পদক্ষেপ নিল বিমানের মাধ্যমে, অর্থাৎ পয়সা কিছু বেশি যাবে কিন্তু মানে বিমান অর্থাৎ এয়ারপোর্টের মাধ্যমে মানে পণ্যগুলো তারা পাঠানোর ব্যবস্থা করলেন তারা একের পরে। শুনেন আপনার মনোযোগ দিয়া, একের পরে তারপর কি করলো, কটন রপ্তানি অর্থাৎ তুলা রপ্তানি বন্ধ করলো, নিষিদ্ধ করলো। দেখেন দ্রব্যমূল্য রপ্তানি নিষিদ্ধ করলো প্রথমেই কয়েক মাস, একের পর এক অ্যাকশনে গেল বাংলাদেশের বিরুদ্ধে। যতটা অ্যাকশনে ভারত গেছিল, প্রতিটা অ্যাকশন বুমেরাং এবং বিপজ্জনক হয়ে আপনার গেছে ভারতের জন্য। আজকে পেঁয়াজ রপ্তানি দেখেন, আজকে বাংলাদেশের দ্রব্যমূল্য এখনো স্থিতিশীল, মানে ভারত থেকে না আনার পরেও ওই অর্থে আপনি কল্পনা করেন দাম বাড়তে পারে, 2-1টা পণ্য হতে পারে, যেটা আছে সেটার জন্য শুকরিয়া আদায় করুন। কারণ আচ্ছা মিসফায়ার্ড, অ্যাবসলিউটলি মিসফায়ার্ড, সিরিয়াস মিসফায়ার্ড। কেননা আপনি দেখেন কিভাবে প্রতিটা ক্ষেত্রে সরকার কি করছে, ভারতকে মানে শিক্ষা দিয়ে দিচ্ছে, অর্থাৎ তাদের মানে 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 এই সূরা গুলিতেই তারা নিজেরাই নিহত বা আহত হয়েছে ভারত। মানে এটাকে মিসফায়ার বলি বা আমরা বুমেরাং বলি, যে সিদ্ধান্তের যে কিভাবে আপনার নিউটনের 3য় সূত্র এখানে কাজ করেছে, রাইট? এমন ভাবে কাজ করেছে যে দেখেন ভারতীয়রা, আপনার ভারতীয়দেরকে স্মার্ট বলেন, ভারতীয় রাজনীতিবিদদের স্মার্ট বলেন। I know there are many Indians, they regularly watch my videos. Particularly, I see some. It's not limited to West Bengal. It's from across India. I found out, right? Let me make one thing clear. এই যে আপনাদের ভারতীয় গভর্নমেন্টের সিদ্ধান্তহীনতা এবং এই যে কঠোর সিদ্ধান্ত আপনি দেখেন, এবং আজকে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকাতে ভারতের পেঁয়াজ নিয়ে কৃষকরা গড়াগড়ি খাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, কান্নাকারি করতেছে, অর্থাৎ পার কেজি 2 rupees রাইট নাও।
এটা একটু আগে আমি খবর দেখলাম, মানে চ্যানেল 24, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তারপরে হচ্ছে আপনার বাংলা ভিশন, মানব, সব জায়গা, প্রথম আলোতে সুন্দর। কারণ প্রথম আলো যখন যে রিপোর্টটা দিবে, এটা তো ভারতপন্থী পত্রিকা, মনে রাখবেন তারা ভারতপন্থী না হলেও তারা সবসময় ভারতকে আঘাত করে কোনো কথা তারা কখনোই বলবে না। প্রথম আলো বা ডেইলি স্টার আপনারা নিশ্চয়ই জানেন, দিস ইজ দ্য পলিসি, রাইট? এদের মতো পত্রিকা যখন রিপোর্ট করে, এখান থেকে তারা অ্যাটলিস্ট 25% টু 55% সত্য বলেছে এখানে, মানে এক্সাজারেট করে নাই, সুন্দর করে, মানে একদম তত্ত্ব। এখান থেকে আপনি বুঝতে পারেন ঘটনা আসলে কতটা মানে ভয়াবহ। ভারতের কৃষকরা আজকে পেঁয়াজ 2 রুপিতে পার কেজি বিক্রি করতেছে এই মুহূর্তে। বাংলাদেশে পেঁয়াজের জন্য কোনো হাহাকার নেই, অথচ বলা হয়েছিল বাংলাদেশে দ্রব্যমূল্য যদি ভারত থেকে না আসে, পেঁয়াজ বা মানে কয়েকটা মানে সিরিয়াস মানে নেসেসারি বা ডেইলি আমরা ইউজ করি যেগুলো আমরা কমোডিটিস, না হলে বাংলাদেশ হাহাকার করবে। প্রতিটা ক্ষেত্রে সরকার সফলতা অর্জন করেছে, প্রতিটা বিষয়ে সরকার মানে ভারতকে টেক্কা দিয়েছে এবং মিসফায়ার হয়েছে ভারতের জন্য। এবং এই জন্যই কিন্তু দেখেন ভিসা খুলতে বাধ্য হয়েছেন। মনে করেছিলেন তারা ভিসা খুলবো না, আমরা শিক্ষা দেবো বাংলাদেশকে। বাংলাদেশ তো শিক্ষা পায় নাই, বরং শিক্ষা পেয়েছে ভারতের কমসে কম এই সরকার আসার কারণে, ভারতীয় সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্তের বা ভুল রাজনীতির কারণে কমপক্ষে $2.5 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত, মানে একদম রিয়েল বিজনেস থেকে মিনিমাম $2.5 বিলিয়ন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কটনের পরিমাণটা কমসে কম আপনার মানে $500 মিলিয়ন কটনই শুধুমাত্র তারা বাদ গেছে। এরপর দেখেন সোয়াবিন আমদানি করেছে বাংলাদেশ $1 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে। এর $500 মিলিয়ন ভারতে পাওয়ার কথা ছিল নেইবারিং কান্ট্রি এবং কস্ট ইফেক্টিভ হিসাবে, কিন্তু কি করেছে তারা? বাংলাদেশ সেই জায়গা থেকে আনছে, বুরকিনা ফাসো থেকে কটন আনছে বাংলাদেশ, আপনি কল্পনা করেন, এবং সোয়াবিন ফ্রম দি ইউনাইটেড স্টেটস, রাইট? এখন শুধু এইটা না, মানে পাকিস্তানের বন্দর ওপেন করা হচ্ছে বাংলাদেশের জন্য। এর মানে কি বাংলাদেশের পণ্য এখন পাকিস্তানের বন্দর হয়ে কলম্বো বন্দর মানে হয়ে মানে সব জায়গাতে যেতে পারবে ভারতের বন্দর। এই যে ভারতের সিদ্ধান্তহীনতা, এবং আমি যদি রাজনৈতিক দলগুলা আমাদের দালাল শ্রেণী না থাকতো রাজনীতিতে, তাহলে ডক্টর ইউনূস চিরতরে ভারতের এই নেগেটিভ মেন্টালিটিটাকে ফিক্স করে দিয়ে যেতে পারতেন চিরতরের জন্য, একদম শাট আপ। কিন্তু আমাদের এই যে বললাম না, স্বাধীনতার পর থেকে যতটা না দেশপ্রেমিক রাজনীতিবিদ তৈরি হয়েছে, তার চেয়ে বেশি ভারতীয় দালাল আমাদের দেশে তৈরি হয়েছে। দিস ইজ দ্য প্রবলেম ফর বাংলাদেশ। এবং এই কারণেই আমাদের এখন পর্যন্ত আচ্ছা স্পাইডার গট entered in own way. So আপনার এই আমরা কি বলে এটাকে, মানে এই কারণে আমাদের দেশের এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা রাজনীতিবিদরা যদি সরকারের এই পদক্ষেপগুলোকে সঠিকভাবে মানে শুধু সাপোর্ট দিত, মানে বড় বড় দলগুলা, বাংলাদেশটা এখন কোথায় এই সিদ্ধান্তের ব্যাপারে যেত কল্পনা করতে পারবেন না। এখন ভারত নমনীয় হয়ে এখন আসতেন। আবার কেন আসতেন? মানে আমি অর্থনীতির ছাত্র, কিন্তু ভারতে যারা অর্থনীতি পরিচালনা করেন তারা অর্থনীতি পড়েছেন কিনা সেই প্রশ্নটা আজকে রেখে গেলাম আপনাদের সামনে, ladies and gentlemen. Why I'm asking this or raising this serious concern or question or doubt about that? I'm skeptical about the ability or capability, and honestly speaking, because আপনি দেখবেন when you have a market, you cannot play with a market. যে জায়গাতে পণ্য বিক্রি করে আপনার রুটি হয়, যেখান থেকে the source of a bread and butter, you can't play with the dirty game with them. You cannot do that. আমেরিকা আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প 2 দিন পরে এই দেশকে হুমকি দেন, এই দেশকে হুমকি দেন, মানে তাদেরকে মানে টেবিলে একদম আলোচনা টেবিলে নিয়ে এসে তাদেরকে ঠিক করে রাখেন। Why? Because America has got serious buying power. The consumer's power, buying power. This is the strength and power of the United States of America. This is why they can negotiate and they have the leverage. Why? Because you sell your products into the United States market. If you do not sell it, you're done. Your company will eventually be closed. Your people will lose their jobs. What's going to happen? GDP will be declined or will shrink. I mean, so many things. Economy will be shrunk too. So this is how তুমি বা আপনি মার্কেট আপনার ক্রেতার সাথে 2 নম্বর টাকা বড়িয়ার গুন্ডামি আপনি দেখাতে পারবেন না। এটা ভারতীয়রা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না জানেন? এটা মূল কারণটা কি জানেন? কারণ তাদের একটা মাইন্ডসেট আছে about বাংলাদেশ। তারা মনে করে যে আওয়ামী লীগ বিএনপি আমরা দেখেছি, we know their characteristics and they know in fact মানে কে কোন ধরনের রাজনীতিবিদ, কে কি করতে পারেন বা কে কি করেন, তাদের সাইকোলজি কতটুকু, সততা কতটুকু, দেশপ্রেম কতটুকু, they assessed this situation, মানে their characteristics, right, or characters. So they are Dr. Mohamed Yunus and his government very যেটাকে বলি কি unpredictable. They could not predict about their behaviors. Consequently they failed almost in everywhere. এটা হলো মূল সমস্যা ভারতের জন্য। তারা ডক্টর ইউনুসকে বুঝতে পারেন এবং ডক্টর ইউনুস যে কত বড় খেলোয়াড় বা প্লেয়ার উনি সেটা দেখিয়ে দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে ভারতের জন্য। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করেছিল সরকার। সেই কমিশন লম্বা সময় পর, প্রায় 11 মাস পর সেই রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেখানে আওয়ামী লীগ জড়িত, ভারত জড়িত সে কথা বলা হয়েছে। যেটা মানুষ জনমনে যে ধারণা, অনেকে যেটা বিশ্বাস করে, রাজনৈতিক মহলের কেউ যেটা বিশ্বাস করে যে এই ঘটনার সাথে আওয়ামী লীগ এবং ভারত জড়িত, সেই ধারণাটাই প্রতিষ্ঠা পেয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে। নিঃসন্দেহে বলা যায় যে একটা ক্রুশিয়াল সময় বাংলাদেশ অতিক্রম করছে। ভারতের সাথে সম্পর্ক, সামনে নির্বাচন, পশ্চিমা দৃষ্টিভঙ্গি, আভ্যন্তরীণভাবে যেই নানা চ্যালেঞ্জ, সেই সময় এই রিপোর্ট একটা প্রভাব ফেলতে পারে, একটা নতুন পরিস্থিতি তৈরি করতে পারে। স্বাভাবিকভাবে যেহেতু ভারতকে জড়িয়ে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, সুতরাং ভারত এটার একটা জবাব দেবে এবং এর একটা তীব্র হয়তো প্রতিক্রিয়া দিতে পারে। বাংলাদেশ কতখানি রেসপন্স করবে এই রিপোর্টের প্রেক্ষিতে সেটা এখনো পরিষ্কার না। তবে আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে একটা শিরোনাম যে বাংলাদেশ সেনার দফতরে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত, অর্থাৎ তারা বিস্ময় সূচক একটা চিহ্ন দিয়ে এটা রিপোর্টটি করেছে।
যে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত কিভাবে জড়িত থাকতে পারে, সেটা হয়তো তাদের প্রশ্ন। দাবি তদন্ত রিপোর্টে চাওয়া হতে পারে দিল্লির জবাব, অর্থাৎ দিল্লির জবাবও চাওয়া হতে পারে 57 জন সেনা কর্মকর্তা 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে, খুবই আলোচিত ঘটনা। সেই তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতেই এই ঘটনা হয়েছে, সঙ্গে যোগ রয়েছে ভারতেরও। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বর্তমান নাম বিজিবি, যা আগে বিডিআর হিসেবে পরিচিত, এখানে তৎকালীন প্রধান মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ মোট